আচ্ছা দেখো, আজকে আমাদের কোষ ও এর গঠনের উপর 2 নাম্বার লেকচার চলবে। আমরা গতদিন প্রথম লেকচারে অনেক দূর পড়াইছি, তারপর আজকে হচ্ছে সেকেন্ড। দেখো আমরা কতটুকু পড়াইছিলাম যে কোষ কিভাবে সৃষ্টি হয় এতটুকু পড়াইছি। তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে আসে কোষের বৈশিষ্ট্য কালকে পড়াইছিলাম যে কিভাবে কি হয় না হয়। তারপর দেখো লই এবং শিকেবিজ কোষের প্রকারভেদও পড়াইছিলাম। তারপর হচ্ছে এই পর্যন্ত পড়াইছিলাম যে কোষের প্রকারভেদ কি, শারীরবৃত্তীয় কোষ 2 প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো পরবর্তীতে আমরা আর কি পড়াইছিলাম, এ পর্যন্তই পড়াইছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আজকের আমি লেকচার শুরু হবে এখান থেকে যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা যায়। এখন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মূলত একটা কোষ, আমরা জানি কি একটা পূর্ণাঙ্গ কোষ, এরকম যদি আমি একটা পূর্ণাঙ্গ কোষ ধরি, কোষের মধ্যে অনেক পদার্থ থাকে। তোমরা সামনে আরো পড়বা, আমি সবগুলোর পরিস্থিতি দেখাই দিব, বা সবগুলো এমনিও আছে, পরিস্থিতি আছে খুব সুন্দরভাবে অনেক বড় বড় করে বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা অঙ্গাণু। এর মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে প্রত্যেকটা অঙ্গাণু সুন্দর করে কি দেওয়া আছে, সুন্দর করে সবগুলার বর্ণনা দেওয়া আছে। তাহলে এখন দেখো, এখন আমরা যে আদি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, এর মধ্যে কি 2টা টাইপ কি, একটা হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, এদেরকে কি বলা হয়, ইংরেজি নামটা একটু মনে রাখতে হবে এখান থেকে, যে প্রোক্যারিওটিক সেল। কি প্রোক্যারিওটিক সেল, এখন বায়োলজিতে আরেকটা টার্ম আসছে যে যদি কোথাও থাকে, প্রো ধারা আদি বা প্রাচীন, এই জিনিসটা খাতা বইয়ের মধ্যে লিখে রাখবা যে আদি দ্বারা কি বোঝায়, আদি বা প্রাচীন বা একবারে প্রথম দিকের যে জিনিসটা ওইটা। তাহলে প্রোক্যারিওটিক সেল, ক্যারিওটিক মানে হচ্ছে কোষ, প্রোক্যারিওটিক সেল মানে ক্যারিওটিক হচ্ছে ক্যারিওটিক দ্বারা বোঝায় নিউক্লিয়াস। হ্যাঁ, ক্যারিওটিক দ্বারা ইংরেজি দ্বারা বোঝায় নিউক্লিয়াস। তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা সেল, যে আদি কেন্দ্রিক কোষ বা সেল। দেখো এখানে কি থাকবে, যে কোষে কোনো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণ বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু থাকে না, মানে আবরণ বেষ্টিত কোনো ধরনের অঙ্গাণু থাকে না, কি আবরণ বেষ্টিত কোনো ধরনের অঙ্গাণু থাকে না, যাকে আমরা কি বলবো, আদি কোষ। আদি কোষ। তারপরে এর 2-একটা বৈশিষ্ট্য পড়তে হবে, যেমন ধরো আদি কোষে নন হিস্টোন প্রোটিন যুক্ত একটি মাত্র বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। ডিএনএ মূলত থাকে সূত্রাকার। হ্যাঁ, স্বাভাবিক যে ডিএনএ বা প্রকৃত কোষে যে ডিএনএ ওটা থাকবে দেখবা সূত্রাকার, কিন্তু এখানে আছে কি নন হিস্টোন প্রোটিন যুক্ত বৃত্তাকার ডিএনএ। আর হচ্ছে সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলে। সাইটোপ্লাজমের যে স্থানে থাকে এই বৃত্তাকার যে ডিএনএ এর অঞ্চলটাকে, ওই অঞ্চলটাকে কি বলে, নিউক্লিয়েট বলে। আদি কোষে রাইবোসোম 70S, এখান থেকে এতটুকু পড়বা। 70S হচ্ছে 70 রাইবোসোম 2টা ইউনিটে বিভক্ত, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। আর হচ্ছে আদি কোষে দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব। আদিকোষ দ্বারা এটা আমরা জানি স্বাভাবিকভাবে, যেটা আদিকোষ দ্বারা গঠিত ওইটা আদিকোষী জীব। যেমন এই উদাহরণগুলা 100% মানে 100% মনে রাখতেই হইবে যে আদি কেন্দ্রিক বা প্রাকৃতিক কেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল কোনগুলা, মাইক্রোপ্লাজমা, এগুলো একবারে মুখস্থ করবা, টানা মুখস্থ, মানে 3-4 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। যে কি মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, স্কারসিয়া কোলাই ও কি সায়ানোব্যাকটেরিয়া, ভিজিএ ব্লু গ্রিন অ্যালগে।
তারপর হচ্ছে মনে রাখবে সব জীবই আদিকোষ। এই পর্যন্ত বললেই হইবে, যে এতটুকু ভালোভাবে পড়ার দরকার। তাহলে এরপরে দেখো কি আছে আমাদের, আর এখানে এই ছক আছে, ছকে কিছু পড়া না। এরপর হচ্ছে এই আদিকোষ শেষ। তাহলে এই দেখো আমাদের এখন আসছে প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ, বা একে কি বলে, ইউক্যারিওটিক। দেখো ইউ, বায়োলজির কোনো টার্মে যদি থাকে ইউ, ইউ ইউ, তাইলে এইটা দ্বারা বোঝায় প্রকৃত। ইউ দ্বারা প্রকৃত বা সঠিক। ইউ দ্বারা কি বোঝায়, প্রকৃত বা সঠিক। ইউ দ্বারা প্রকৃত বা সঠিক নিউক্লিয়াস। এই ক্যারিওটিক অর্থ নিউক্লিয়াস, তাহলে সঠিক নিউক্লিয়াস যুক্ত সেল, কোষ। তাইলে এটা আমরা ইউক্যারিওটিক কখন পড়বো, যে ইউক্যারিওট যদি আমাদের কথা সামনে আসে বা কোথাও পাই, তাহলে এটা আমরা ধরবো প্রকৃত কোষ বা সঠিক, মানে যেই কোষটা একবারে আমাদের আদর্শ কোষ, এইটার মধ্যে সব আছে, সুন্দরভাবে সব দেওয়া আছে বা সব অঙ্গাণু আছে, ওইটা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে যে কোষে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, দেখো ওই যে আদি কোষে কোনো আবরণ বেষ্টিত কিছু ছিল না, এখন দেখো এটার মধ্যে সব আছে, আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে, তাকে প্রকৃত কোষ বলে। এছাড়াও নিউক্লিয়াস ছাড়াও কি থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বস্তু, লাইসোসোম প্রভৃতি থাকে। তাহলে কি দুই স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও একাধিক ক্রোমোসোম দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। এই হচ্ছে, আর এই লাইনটা পড়বা যে প্রকৃত কোষের ক্রোমোসোম লম্বা। দেখো লম্বা, এইটা দেখো বৃত্তাকার নয়, ক্রোমোসোমটা কি লম্বা হইবে। ডিএনএ এর মধ্যে যেই থাকে দুই প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ ও হিস্টোন প্রোটিন সমন্বয় গঠিত এদের রাইবোসোম। দেখো ওইটার পরে আসছিলাম 70S, আর এইটা হচ্ছে রাইবোসোমটা 80S। এতটুকু পড়বে এখান দিয়া। তারপর ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোসোম অবস্থিত। ডিএনএ কি থাকে, সূত্রাকার এবং ক্রোমোসোমের মধ্যে অবস্থিত। এই হচ্ছে কোষ বিভাজন কি, মাইটোসিস ও মায়োসিস প্রকৃতির। আর ওইটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, বুঝতে পারছো? ওইটা বলতে প্রাককেন্দ্রিক কোষ যাকে আমরা বলি, এটা কি অ্যামাইটোসিস। আর এইগুলা হচ্ছে কি, একটা হচ্ছে মাইটোসিস আর একটা মায়োসিস প্রকৃতি। এখন এখান থেকে এগুলার উদাহরণগুলা পড়বা। দেখো উদাহরণগুলা কি কি আছে, উদাহরণগুলা দেখবে যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ। এখন ভাইয়া এতগুলো কি আসলে মুখস্থ রাখবো? না, মুখস্থ রাখার কোনো দরকার নাই। হচ্ছে তুমি এই যে আদিকেন্দ্রিক যে কোষগুলো আছে, বেশি করে এই আদিকেন্দ্রিক যে উদাহরণগুলো আছে, এই যে আদিকেন্দ্রিক যে উদাহরণগুলো আছে, এইগুলা বেশি করে পড়বা। এগুলা যেন একটাও মিস না হয়। এগুলার বাইরে যতগুলা উদ্ভিদ আছে, যা আছে সবই হচ্ছে তোমার ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। এই জিনিসটা তোমরা মনে রাখলেই হয়। তারপরে এখান থেকে একবার দুইবার পড়বা, দুই একটা নাম দেখো, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইট সামনে আরো পড়বো, তখন আরো ক্লিয়ার হবা। তাইলে আর কি আছে, প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো প্রকৃত কোষী জীব, একবারে সহজ জিনিসটা কি। তারপর হচ্ছে শোষণ, আয়ত্তীকরণ এবং সংশ্লেষণ দ্বারা কি হয়, পুষ্টি ঘটে। এ পর্যন্ত এখানে পড়বা। তারপর এই একটা কথা আছে, দেখো প্রথম প্রকৃত কোষী বা বহুকোষী এবং বহুকোষী জীব হলো কি, বনজিওমরফিয়া পুবেসিন্স নামক লোহিত শৈবাল, যার ফসিল 1200। এখন এই নামটা মনে রাখবা জাস্ট, এখান থেকে কি সব, এখান থেকে কত সালে কি হয়েছে না হয়েছে, কত মিলিয়ন বছর পূর্বে, এত কিছু আসবে না। আসতে পারে এইটাই এমসিকিউর মধ্যে, যে প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব কোনটি, তখন এটা তোমারে দিতে হবে যে বন জিওমরফিয়া পুবেসিন্স। এই শেষ, এখান থেকে আর কিছু পড়া দরকার নাই। যার উপর হচ্ছে এই যে ছকটা, এই ছকটা একটু সুন্দরভাবে পড়বা। এই ছকটা হচ্ছে সুন্দরভাবে একটু পড়বা, কারণ দেখো আদিকোষ এবং প্রকৃত কোষ আমরা যা পড়লাম,
এই পার্থক্যের মধ্যে সব সুন্দরভাবে দেওয়া আছে। দেখবা যে নিউক্লিয়াস দেখবা যে আদি কোষে অগঠিত। অগঠিত কেন? এর মধ্যে কি থাকে, অনেক কিছু থাকে না, অনেক অঙ্গাণু থাকে না, আর হচ্ছে কি থাকে না, পর্দাও থাকে না, সুন্দরভাবে ঝিল্লি, আবরণী ঝিল্লি থাকে না। হ্যাঁ, এ দেখো এতে কোনো আবরণী ঝিল্লি থাকে না, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস থাকে না, ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলে। আর এখানে কি থাকে, নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এটি একটি ডাবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকে। ক্রোমোসোম থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, সবই থাকে। তারপর ডিএনএটা, এইটা দেখো আদিকোষের ডিএনএ বৃত্তাকার, বুঝতে পারছো, আর এইটা ডিএনএ সূত্রাকার। আবরণী বেষ্টিত অঙ্গাণু, দেখো কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু একবারই থাকে না, একবারই কি থাকে না, থাকে না, শুধুমাত্র রাইবোসোম থাকে। এটার মধ্যে শুধু রাইবোসোম থাকে কত, এই দেখো 70S রাইবোসোম থাকে, আর কিছু থাকে না। আর এইটাই দেখবা যে এইটাই কি সবই থাকে, আবরণ বেষ্টিত সব ধরনের অঙ্গাণুই থাকে। এই হচ্ছে কথা। তারপরে এইটা একবার দুইবার বা সাইটোস্কেলিটন থাকে না। সাইটোস্কেলিটন যে বিষয়টা কি জানো, হচ্ছে কোষীয় যে মানে কাঠামো গঠন করে যে প্রাচীরটা, হ্যাঁ প্রাচীর, সাইটোস্কেলিটন থাকে না, এইটা সাইটোস্কেলিটন থাকে। আরএনএ পলিমারেজ এক প্রকার, এটা হচ্ছে 3 প্রকার থাকবে। অপেরন থাকে, এটা অপেরন থাকে না। কোনটায় কি থাকে, কোনটায় কি থাকে না, সুন্দরভাবে বারবার পড়বা, 2-3 বার পড়বা, তাইলে এমনি মনে থাকবে। তাইলে এই পর্যন্ত এই শখটা সুন্দর করে পড়বা। আর হচ্ছে তারপর কি আছে দেখো, যে প্রকৃত কোষই জীবদেহ সুগঠিত। এখন প্রকৃত কোষের মধ্যে দেখবা 2 ধরনের কোষ আছে। প্রকৃত কোষের মধ্যে কি আছে, 2 ধরনের কোষ আছে। একটা দেখবা যে উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে প্রাণী কোষ। এই দুইটি আলাদা ভাগে, বৈশিষ্ট্য আলাদা, বা দুইটা ভাগে ভাগ করা যায়। কি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে কি প্রাণী কোষ। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে কি প্রাণী কোষ। এখন দেখো উদ্ভিদ কোষ কি, উদ্ভিদ কোষ, কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যর সাথে প্রাণী কোষের বৈশিষ্ট্য কোনোভাবে মিলবে না, ডিফারেন্স থাকবে, সাদৃশ্য থাকবে, বৈসাদৃশ্য থাকবে। তাহলে কোনগুলা সাদৃশ্য, কোনগুলো বৈসাদৃশ্য, এই দেখো এগুলা থাকবে না। দেখো বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই দেখো থাকে না, কোষ প্রাচীর থাকে না। তারপর কি, পরিণত কোষের কেন্দ্রে বড় গহ্বর ও সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে। এখন দেখো এইটা কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে। দেখো এখানে একটা কথা লেখা আছে যে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু আমরা জানি প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। কারণ কি, ক্লোরোপ্লাস্ট কি করে, সূর্যের আলোর মাধ্যমে নিজের খাদ্য, উদ্ভিদ কোষে নিজের খাদ্য নিজে তৈরি করে, বাট প্রাণী কোষ তো এটা করে না। প্রাণী কোষ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। দেখো তারপর কি আছে, পরিণত কোষের গঠন কি, সাধারণত গোলাকার ডিম্বাকার হয়ে থাকে। খাদ্য, এই দেখো এই যে বোল্ট লাইনটা, এই যে মার্কার দিয়ে দাগানো, যে সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্বেচ্ছা, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারছো, এমসিকিউতে মোস্ট আসবেই এরকম একটা অবস্থা। দেখো সাধারণত সেন্ট্রোসোম থাকে না। এখন কি কি থাকে না, কি কি থাকে, প্রাণী কোষে কি, উদ্ভিদ কোষে কি কি থাকে, কি কি থাকে না, এগুলো পড়বা সুন্দরভাবে। প্রাণী কোষ ওই সেম জিনিস, দেখবো যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, সে কোষে সেন্ট্রোসোম থাকে, এই যে দেখো থাকে না। আবার এইটা দেখো সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি ও গ্লাইকোজেন। প্রকৃত কোষে বা প্রাণী কোষে কি, চর্বি এবং গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য। আর এইটা হচ্ছে স্বেচ্ছার, স্টার্চ, হ্যাঁ স্টার্চ, আর এটা হচ্ছে চর্বি বা গ্লাইকোজেন। আর হচ্ছে স্টেম সেল। এখন হচ্ছে কি আসছে আমাদের, স্টেম সেল। স্টেম সেল কি, স্টেম সেল দেখো, স্টেম সেল হচ্ছে একটা মানে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন এক ধরনের সেল। সেল মানে কি, সেল মানে হচ্ছে কোষ, আর স্টেম সেল হচ্ছে ও নির্দিষ্ট কিছু, এমন কিছু সেলের কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে ওকে স্টেম সেল বলা হয়। এখন কাদেরকে স্টেম সেল বলা হয়, দেখো যে অঙ্গ তৈরি হয়, যে বিভিন্ন হৃৎপিণ্ড, দেখো বিশাল দেহ মানুষের কি, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অস্ত্র, লিভার ইত্যাদি অঙ্গ তৈরি হয়। কি হয়, যে জাইগোট, একটা মানুষের সব অঙ্গ তৈরি হয়। এখন
জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 90 শতকে নাম দেওয়া হয় স্টেম সেল। কি কোথায় কোথায়? জাইগোট এবং ভ্রূণের, জাইগোট এবং ভ্রূণের, বুঝতে পারছো কোথায়? জাইগোট এবং ভ্রূণের কোষগুলোকে 90 শতকে নাম দেওয়া হয়েছে কি? স্টেম সেল। হ্যাঁ, স্টেম সেল যে সকল টিস্যু বা ভ্রূণ কোষগুলো থেকে সৃষ্টি হয়েছে। এখন স্টেম সেলের কিছু বৈশিষ্ট্য আছে বা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে মূলত স্টেম সেল নামে অভিহিত করা হয়। এখন স্টেম সেল হচ্ছে কি? এরা কি দুটি গুণ বা বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা স্টেম সেল বলতে পারবো। দেখো, বারবার বা অসংখ্যবার বিভাজিত হওয়ার ক্ষমতা থাকে যেসব মানে সেলে, ওরা হচ্ছে পূর্ণ পরিবর্তিত হতে পারে। আর স্টেম সেল পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, এর বিভিন্ন পথে পরিমণ্ডিত হয় বিভিন্ন প্রকার সেল বা টিস্যু গঠন করতে পারে। এই দুইটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। একটা হচ্ছে কি? বারবার বিভাজিত হয়ে কি করতে পারে, মানে ওর যে শূন্য স্থান আছে বা ক্ষতিগ্রস্ত যে কোষগুলো আছে ওগুলোকে কি করে? পূর্ণ প্রবর্তিত করে, আবার ঠিকঠাক করে ফেলায়, মানে ধ্বংসস্তূপ ছিল ওখান থেকে আবার ঠিকঠাক করে। আবার এটা কি? এটা হচ্ছে যে কোনো কোষে পার্থক্য তো হয়ে ধরো যে কোনো কোষ, যে কোনো ধরনের কোষ বা সেল টিস্যুতে তৈরি কনভার্ট হইতে পারে, পরিবর্তিত হয়ে ওই জায়গা পূরণ করতে পারে, ঘাটতি পূরণ করতে পারে, এমন একটা অবস্থা। তাহলে ওর বিশেষ বৈশিষ্ট্য আছে, এর জন্য এদেরকে কি বলে? স্টেম সেল বলে। তাহলে যদি পরীক্ষা আসে স্টেম সেলের মানে বৈশিষ্ট্য বা গুণ কি, তখন এই দুইটা দিতে হবে। এইটা খ নাম্বারে চলে আসতে পারে, খ নাম্বারে চলে আসতে পারে। এখন দেখো এই যে ভ্রূণ, তাহলে এর মধ্যে কি কি আছে? উদাহরণগুলো কি? ভ্রূণের সেল, হার্ট বা কিডনি প্রভৃতি, এগুলোর মধ্যে এগুলো আসলে দেখা যায়, এগুলোর মধ্যে এগুলো দেখা যায়। এখন আসলে এখানে আর কিছু পড়া নাই, এগুলো তোমরা একবার রিডিং পড়লে পড়লা, না পড়লে না পড়লা, একবার রিডিং পড়বা, হচ্ছে কথা হচ্ছে। আর দেখ, এখন আমরা কোষকে কি করব? কোষকে আমরা বিভিন্ন পরিমাপে মাপতে পারি, কোষকে বিভিন্ন পরিমাপে মাপতে পারি। তাইলে দেখো 1 সেন্টিমিটার সমান কত? 0.4 ইঞ্চি। হ্যাঁ, 0.4 ইঞ্চি। এইগুলো কি খালি চোখে দেখা যায়? এইসব কোষগুলো কি যেগুলো সেন্টিমিটারে আছে ওগুলো কি খালি চোখে দেখা যায়। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটার কি 0.1 সেন্টিমিটার, এগুলো খালি চোখে দৃশ্যমান, তবে অনুবীক্ষণ যন্ত্রে ভালোভাবে পরিষ্কার দেখা যায়। একবার দুইবার রিডিং পড়বা, তেমন কিছু মুখস্থ করার নাই। আর এগুলো মানে একবারই যে মনে রাখতে হইবে এমন কিছু না, মোটামুটি দুইবার রিডিং পড়লে এমনি তোমার মনে থাকবে। দেখো 1 মাইক্রোমিটার, এটা হচ্ছে মাইক্রোমিটার সমান কত? 0.01 মিলিমিটার। মাইক্রোমিটার থেকে মিলিমিটারের পার্থক্য হচ্ছে যে 10 টু দি পাওয়ার কি 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 পার্থক্য, 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার থেকে মাইক্রোমিটারের পার্থক্য 10 টু দি পাওয়ার -3। এর জন্য যেহেতু -3, এইটাকে আমরা কিভাবে দেখো, এই -3 মানে 1/1000, -3 মানে 1/1000 দিতে পারি। তাহলে এই 1/1000 সমান 0.003, এইটাই বুঝাচ্ছে, বুঝতে পারছো? 10 টু দি পাওয়ার -3 মানে 1/1000, তাহলে এটা 0 পয়েন্ট কি লিখতে পারি? 0.003, এই জিনিসই মানে 3 বলতে না, সরি এখানে 3 না, এটা হচ্ছে 1, এটা 3 বললাম কেন? এটা যেহেতু 1000, 0.001 এইটা। আবার ন্যানোমিটার থেকে মাইক্রোমিটার আবার ওই সেম 10 টু দি পাওয়ার -3 থাকবে, 10 টু দি পাওয়ার -3, তাহলে এটা কি 1/1000, 1/1000 কি 0.001, এইটা হচ্ছে এত মাইক্রোমিটার। আবার 1 অ্যাংস্ট্রম সমান দেখবা যে 1 অ্যাংস্ট্রম, এই যে 10 লিখলাম, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 1, এটা আবার লিখি যে 1 অ্যাংস্ট্রম সমান কি 10 টু দি পাওয়ার -10 মিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার। বা এইটারে লেখা যায় আরেকভাবে লেখা যায় 0.1 কত? ন্যানোমিটার। এগুলো কি একবার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, কোনোভাবেই কি করা যাবে না, কোনোভাবেই খালি চোখে দেখা যাবে না। এগুলো কি দরকার? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা এইসব অঙ্গাণু দেখা হয় বা মাপা যায়। তাহলে এই যে কোষের আয়তন, এখান থেকে একটু পড়বা যে সবচেয়ে ছোট কোষ কোনটি? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা,
গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এর ব্যাসটা কি 0.1 মাইক্রোমিটার। ব্যাসটা মনে রাখবো, এখান থেকে ব্যাসটা মনে রাখার দরকার আছে যে সবচেয়ে ছোট কোষ নাম কি, নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, আর হচ্ছে এর ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এর অপর নাম পিপিএলও, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। এই যে বোল্ড বোল্ড যা দেওয়া আছে সবগুলা পড়ে ফেলাবা, কারণ এগুলা ইম্পর্টেন্ট। বড় কোষ হলো এবং এই ছোট কোষ বললাম, এখন এই বড় কোষ, সবচেয়ে বড় কোষ উটপাখি ডিম কত, এই যে 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আয়তন হিসেবে, মানে ক্ষেত্রফল হিসেবে। হ্যাঁ, আর হচ্ছে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো কি, যে অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য কত 5 থেকে 10 সেন্টিমিটার। এই একটু পড়লা, আর এখান থেকে আর কিছু না। আর হচ্ছে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কি, মোটর নিউরন, আমরা জানি এটা আগে 1.37 মিটার লম্বা, এটা পড়তে পড়তে মনে থাকবে শেষ। আর যদি এটা সবচেয়ে লম্বা বললাম, এখন সবচেয়ে ক্ষুদ্র কোনটা, সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা কি, আমাদের রক্তের মধ্যে যে অনুচক্রিকা থাকে ওইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কোষ। এই হচ্ছে এ পর্যন্ত। তারপর কি আছে দেখো, এককোষী, এখন আবার দেখা যায় কি কোষ, এখন এককোষী কোষ আছে, জীব আছে এবং বহুকোষী জীব আছে। এককোষী জীব মানে যে জীবটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত তাকে এককোষী জীব বলে। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ক্লোরেলা। ক্লোরেলা এই যে জীবটা, এটা কি, এটা এককোষী জীব। আর বহুকোষী জীব আমরা সব জানি, যে মানুষ, হ্যাঁ, গাছপালা যা আছে আমাদের স্বাভাবিক চোখে যা পড়ে সবই কি বহুকোষী জীব। এখন কোষ ছোট থাকে কেন, এটা তুমি একবার রিডিং একটু পড়তে পারো, এই দাগানো লাইনটা একটু ছোট থাকে কি, প্রয়োজনীয় কাজকর্মের সুবিধার জন্য কোষ আকারে ছোট থাকে। আর পড়ার দরকার নাই, একবার একবার রিডিং পড়বা, তোমার কিউরিসিটি থেকে এখান থেকে একবার রিডিং পড়বা, বাট কোথাও আসবে না, পার্থক্যকরণেও কোথাও আসবে না, এইগুলো তুমি একবার রিডিং পড়বা, শেষ। কারণ আমাদের পরীক্ষায় যা আসবে ওইগুলাই যে পড়তে হবে বিষয়টা এমন না, তোমার আদার্স জিনিসও পড়বা, একবার পড়ে রাখবা, তোমার তো বলি নাই যে বারবার পড়বা। হ্যাঁ, মানুষের এই দেখো, মানুষের সকল কোষে ক্রোমোসোম সংখ্যা কত, 23 জোড়া বা 46টি, 23 জোড়া বা 46টি, মানে দেহ কোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে কত, 44 বা 22 জোড়া। আর হচ্ছে যে জনন কোষ বা গ্যামিট হচ্ছে 1 জোড়া, ওইটা হচ্ছে মানে তাইলে হয় কত, তাইলে 46টা, ওটা হচ্ছে 2। হ্যাঁ, তাইলে কি হয় 46 একটি আদৌ। এখন চলো আমরা এতক্ষণ আসলে ওর হিস্টোরি বা বৈশিষ্ট্য পড়লাম, যে কি হইলো না হইলো। এখন একটা আদর্শ কোষের মধ্যে কি থাকে না থাকে এগুলো আমরা দেখবো। আদর্শ কোষে গঠন, আদর্শ কোষ কি কি থাকে, প্রথমত 1 নম্বরে থাকবে যে কোষ প্রাচীর থাকবে একটা, তারপর থাকবে কোষ ঝিল্লি, তারপর থাকবে সাইটোপ্লাজম। এখন এগুলো দেখে চিন্তার কিছু নাই, সামনে এগুলো নিয়ে বিস্তারিত আছে, তখন সুন্দরভাবে দেখাই দেব। দেখো নিউক্লিয়াস, 4 নম্বরে থাকবে নিউক্লিয়াস। 5 নম্বরে থাকবে কি আমাদের, 5 নম্বরে থাকে আমার কোষস্থ নির্জীব বস্তু, খাদ্য সঞ্চিত বজ্র পদার্থ যা আছে এগুলো। তাহলে চলো নিচে এগুলো আসলে বললাম। এই দেখো আদর্শ উদ্ভিদ কোষ প্রথম কি, এটা দেখা যায় কি, এখান দিয়ে সব মুখস্থ করার কিছু নাই, তুমি একবার হয়তো দেখতে পারো, না দেখলেও আমরা যখন পুরো অধ্যায় শেষ করব তখন তুমি এগুলো এমনিই পারবা। হ্যাঁ, কি প্রোটোপ্লাজম সুস্থ সজীব বস্তু, আর এটা হচ্ছে জড় বস্তু, এর মধ্যে কোষ প্রাচীর, এগুলো আসলে এখান থেকে দেখার দরকার নাই, পরবর্তীতে এসে দেখো। আগে সব পড়লে তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। এখন তোমার দ্বারা এই জিনিসটা মানে খুবই কঠিন মনে হইবে, যে এত কঠিন কঠিন শব্দ দেওয়া, কি দেওয়া না দেওয়া। তাহলে এখন দেখো আমরা একটা প্রথমত একটা কিসে যাই, যে একটা উদ্ভিদ, মানে এটা কি, এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক আদর্শ উদ্ভিদ কোষ। এটা কি উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে তুমি এটা 2 সাইডে চলে যায়, হয়তো উপরে উঠে যায়, নয়তো নিচে নামে যায়। আচ্ছা দেখি এইটা একবার মিডলে বসাইতে পারি কিনা।
আচ্ছা এটা উপরে নিচে উঠে যায়, বুঝতে পারছো? এই দেখ এই হয়েছে। এখন দেখো একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে। দেখো এই যে প্রথম যে আমার লেয়ারটা থাকবে, প্রথমে উদ্ভিদ কোষে আমাদের একটা কোষ প্রাচীর থাকবে। এই দেখো এইটা হচ্ছে কি আমাদের কোষ প্রাচীর থাকে, একটা কি থাকে কোষ প্রাচীর থাকে আমাদের। এই কোষ প্রাচীর হচ্ছে জড় পদার্থ, জড় বস্তু। কোষ প্রাচীরটা কি জড় পদার্থ দ্বারা গঠিত। কোষ প্রাচীর কোনো সজীব পদার্থ না, একটা জড় পদার্থ দ্বারা কি করে কোষের আকার বা মানে একটা স্ট্রাকচার তৈরি করে। এই কোষ প্রাচীরটা একটা স্ট্রাকচার তৈরি করে, আকার। তারপর হচ্ছে কোষ প্রাচীরের পরে আমাদের আছে কোষ ঝিল্লি, হ্যাঁ, বা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমোব্রেন। এই দেখো পরবর্তী এইটার পর এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের কোষ ঝিল্লি বা প্লাজমা মেমোব্রেন। এখন কি কি থাকে একটা কোষের মধ্যে এটা জাস্ট দেখো, পরবর্তীতে এই নিয়ে বিস্তারিত মানে প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে, এগুলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গগুলা দেখতেছো প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে বিস্তারিতভাবে আবার দেওয়া আছে। তাহলে দেখো যেখানে কি আছে প্লাজমা মেমোব্রেন বা কোষ ঝিল্লি, দেখো তারপর হচ্ছে প্রথমত আমরা পড়ছিলাম কোষ প্রাচীর, তারপর কি প্লাজমা মেমোব্রেন, তারপর কি থাকে, তারপর ভাই থাকে তারপর হচ্ছে আমাদের পুরো মানে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের মধ্যে হচ্ছে আমার এই সব অঙ্গাণুগুলো সুন্দরভাবে থাকে। এই দেখো মধ্যে যে একটা বড় ফাঁকা গহ্বর বা ফাঁকা জায়গা, এটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো আমরা কোষ গহ্বর। এটাকে কি বলে, কোষ গহ্বর। আর এর মধ্যে জেলির ন্যায় পদার্থ দেওয়া আছে, জেলির ন্যায় পদার্থ আছে, এগুলাকে আমরা এইগুলো এই যে অঙ্গাণুগুলো এগুলো কিন্তু তরল পদার্থের মধ্যে নিমজ্জিত, ভাসতে থাকে এমন একটা অবস্থায়। এটা হচ্ছে কিছুটা আটালো বা জেলির মতো। এগুলাকে কি বলে, এই যে এখানে কি এগুলাকে সবগুলোর বলে সাইটোপ্লাজম। কি বলে, সাইটোপ্লাজম। এখন একে একে দেখি আমাদের কি আছে। এই দেখো এই প্রথমটা হচ্ছে কি দেখা যাচ্ছে কূপ। কূপ কি, এই দেখো এখানে কি মানে কোষ যে আমাদের যে আছে যে কোষ ঝিল্লি, আর হচ্ছে কি কোষ ঝিল্লি, আর হচ্ছে কি আমাদের এই যে কোষ প্রাচীর এখানে নাই, দেখছো কোষ প্রাচীর এখানে নাই, এখানে একটা ফাঁকা জায়গা। এই যে ফাঁকা জায়গা এটাকে কি বলবো আমরা, কূপ এলাকা। কূপ এলাকা যেখানে কোষ প্রাচীর থাকে না। আর হচ্ছে তারপর কি আছে মাইটোকন্ড্রিয়া। এই দেখো এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে, কোষের মধ্যে শক্তি উৎপাদন করে, শক্তির অনেক ধরনের বিক্রিয়া ঘটায়। আমাদের যে শ্বসন প্রক্রিয়া সব মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। আমরা জানি শ্বসনের ফলেই আমাদের শক্তি উৎপাদন হয়, আমাদের কি খাদ্যগুলা ভেঙে কি হয় শক্তি উৎপাদন হয়। এই তাহলে এই কাজগুলো করে মাইটোকন্ড্রিয়া। একটা মাইটোকন্ড্রিয়া মানে এগুলার আকার দেখবা যে বইয়ের মধ্যে দেখাবা যে অঙ্গাণুগুলা যেন আমি দেখা কোথাও এই চিত্রগুলা দেখে যেন বলতে পারি এইটা মাইটোকন্ড্রিয়া, এইটা গোলগি বডি, এইটা নিউক্লিয়াস, হ্যাঁ এইটা প্রাচীর। তারপর কি আছে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ। দেখো মসৃণ বলতে এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, এই দেখো একটা অমসৃণ আছে। এখন অমসৃণের গায়ে দেখো কাটা কাটা, কাটা কাটা বলতে এখানে রাইবোসোম লাগানো আছে, আর এইটা রাইবোসোম লাগানো নাই, শেষ। তারপর হচ্ছে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে এই দেখো বড় একটা গোলাকৃতির, এটাকে আমরা কি বললাম যে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, দেখো নিউক্লিওলাস আছে এই যে একবারে কালো একটা জায়গা, এটাকে কি বলছে নিউক্লিয়াস। তারপর নিউক্লিয়ার রন্ধ্র, এই যে ফাঁকা জায়গা আছে আবার নিউক্লিয়ার রন্ধ্র। ক্রোমাটিন তন্তু, এর মধ্যে দেখো সুতাকৃতির ক্রোমাটিন তন্তু আছে। তারপর নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ মানে কি পর্দা, এই যে পাশে পর্দা দিয়ে মানে আটকানো। তারপর নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় প্লাজম কি নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে প্লাজম বলে, নিউক্লিয় প্লাজম। তারপর দেখো গোলগি বডি, এই দেখো একটা গোলগি বডি আছে কি এই পাশ দিয়ে চ্যাপ্টাকৃতির আর মধ্যে দিয়ে নলাকৃতির, এটা কি বলবো আমরা গোলগি বডি। তারপর আন্তঃকোষীয় ফাঁকা, এই যে দেখো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, হ্যাঁ। তারপর হচ্ছে লাইসোসোম, একটা গোলের মতো একটা বস্তু। পিনোসাইটিক ফুসকা, এই যে পিনোসাইটিক ফুসকাটা কি, পিনোসাইটিক ফুসকাটা হচ্ছে যে আমাদের যে কোষ ঝিল্লি আছে এটা যদি নিউক্লিয়াসের মধ্যে যদি অধিক প্রবিষ্ট হয়, মানে অধিক প্রবিষ্ট হয়ে যদি একটা ভাঁজ তৈরি করে এখানে, ওইটাকে আমরা কি বলবো স্পিনোসাইটিক ফুসকা। তারপর আছে কোষ গহ্বর দেখাই দিলাম। তারপর মাইক্রোটিউবিউলস, কিছু টিউবের মতো পদার্থ দেখা যায় কোষের মধ্যে, একে মাইক্রোটিউবিউলস বলে। তারপর ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কি উদ্ভিদের মূল বৈশিষ্ট্যের মধ্যে থাকে, কারণ কি এখানে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কি করে সবুজ উদ্ভিদ সূর্যের আলোর মাধ্যমে নিজের খাদ্য নিজে
তৈরি করে। তারপর রাইবোসোম, রাইবোসোম কি? এই দেখো রাইবোসোম, আমরা এই এসএসসিতেও পড়ছি যে রাইবোসোম, রাইবোসোম কি? কোষের মধ্যে পদার্থ যা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে এই পর্যন্তই আজকে থাকবে, এই পর্যন্তই থাকবে, বেশি পড়া দিলে পারবা না, এই পর্যন্ত থাকবে। কালকে থেকে আমরা প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, প্রথম যে আমাদের কোষের মধ্যে থাকে যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর বা সেল ওয়াল যেটা থাকে, কালকে এই থেকে আবার শুরু হবে সুন্দরভাবে। আজকে এ পর্যন্ত থাকবে যে একটা, এগুলো সব একবার চিত্র আঁকাবা। এই যে কোষের চিত্র আঁকাইয়া 2-3 বার প্র্যাকটিস করবা। এই চিত্র কিন্তু আঁকাইতেই হবে, পরীক্ষা মাস্ট আসবে, মাস্ট। বলবে কি একটা আদর্শ উদ্ভিদ কোষের মানে পূর্ণাঙ্গ অঙ্গাণু সহ চিত্র অঙ্কন করো। হ্যাঁ, এটা গ নাম্বার কোশ্চেনে চলে আসবে। কয় নাম্বার? গ নাম্বারে চলে আসবে। তখন যদি তুমি না পারো তাহলে 3 মার্ক গেছে। আর এই যে প্রত্যেকটা অঙ্গাণু আঁকাবা, এরকম পাশে দাগ টাইনা টাইনা এগুলোর নাম কি, প্রত্যেকটা নাম একবারে ঠুঠুস্থ করবা, মুখস্থ করবা। তাইলে আজকে এই পর্যন্ত পড়া থাকবে। পড়া কিন্তু মোটামুটি কম, তার মধ্যে আবার যে পড়বে, যে ভালোভাবে পড়বে তার জন্য পড়া বেশি। আর যদি কেউ না পড়তে চাও, নাও পড়তে পারো, কোনো সমস্যা নাই। আর যে পড়বা সে কি করবে, এই চিত্রটা একবার দেখে আঁকবা, আর একবার একটু অল্প দেখবা, আবার একটু না দেখে চেষ্টা করবা, আবার কোথাও যে বললে আবার দেখবা। হ্যাঁ, এরপরে এটার কি নাম ওইগুলো মুখস্থ করবা। আবার শেষে 3 নাম্বার থাকবে কি করবে, একবারে না দেখে একটা সুন্দরভাবে একটা মানে জীবকোষ, উদ্ভিদ কোষটা আঁকাই ফেলাবা, শেষ। তারপর হচ্ছে আর উপরে যা পড়াইলাম অতটুকু পড়বা। এই পর্যন্ত পড়া আজকে থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা কি কোষ প্রাচীর থেকে শুরু করব।